অবশেষে রাষ্ট্রপতির বিশেষ নির্দেশের মাধ্যমে গ্রেপ্তার হলেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হলেও ক্ষমতার কেন্দ্রে থেকে যায় ভারত নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্টের মদতপুষ্ট আসিফ নজরুল, যাকে তারা সুনিপুণভাবে গেল এক যুগে তিলে তিলে তৈরি করেছেন। আমরা যে কোনো সময় সুযোগ পেলে আসিফ নজরুলকে টেনে হিচড়ে নামাবো। প্রফেসর ইউনূস আপনি দেখেন, আপনারাও দেখেন, এটা পুরো মন্ত্রণালয় বৈশাখী বাল ফেলাইছে। ওই আপনার উপদেষ্টা সবাইকে ওই নাকি ডি ফ্যাক্টর সহ প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি খবরে আপনাকে জানাই স্বাগতম। দর্শক, শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আশা রাখবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বিষয়টি ভালো করে বুঝতে পারবেন। তাহলে চলুন দর্শক, আপনার মূল্যবান সময় আর নষ্ট না করে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে তার আগে বললে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। এবার চলুন মূল ভিডিওতে যাই। হাসিনা পালিয়ে যাওয়ার সেই খবর পৃথিবীর সবাই জানে, কিন্তু 3 থেকে 5 তারিখ পর্যন্ত ক্যান্টনমেন্টে কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনা এখনো আমাদের কাছে অজানা। 3 তারিখ সেনাপ্রধানের ওই ভার্চুয়াল মিটিং এর পর মোটামুটি নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ। শুরু হয় ভারতের প্ল্যান বি বাস্তবায়নের প্রক্রিয়া। 3 তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদৌস সেলিমের একটি গোপন বৈঠক হয়, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার 16 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মূলত 5 তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ বৈঠক শেষে মোট 3টি বিকল্প নির্ধারণ করা হয়। প্রথমটি জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দেয়া, দ্বিতীয়টি আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যেন ভারতীয় বলয়ের লোকজন বেশি সংখ্যায় রাখা যায় সেটা নিশ্চিত করার ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে, এবং সেটা নিশ্চিত করতে আসিফ নজরুলের পেছনে সেনাবাহিনীর ওই অংশটির সর্বোচ্চ সাপোর্ট থাকারও নিশ্চয়তা দেওয়া হয়। মূলত আসিফ নজরুলকে সামনে রেখে সেনাবাহিনীর মাধ্যমেই দেশ চালানোর পরিকল্পনা করা হয়েছিল 3 তারিখের ওই গোপন বৈঠকে। 4 তারিখ 3 বাহিনী প্রধানের মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় 5 তারিখ সকাল 9টার মধ্যে শেখ হাসিনাকে চূড়ান্তভাবে পদত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এর পরপরই আসিফ নজরুলকে আবারও ক্যান্টনমেন্টে ডেকে আনা হয় এবং শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী নেতা কর্মীদেরকে যতটা সম্ভব নিরাপত্তা দেওয়া, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যতটা সম্ভব আগের কর্মকর্তাদেরকে রেখে দেওয়া এবং বিটিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার সহ বেশ কিছু করণীয় ঠিক করে দেওয়া হয়। দীর্ঘ সেই আলোচনার কারণে 4 তারিখ সারা রাত ক্যান্টনমেন্টে অবস্থান করেছেন আসিফ নজরুল। তাৎক্ষণিক আসিফ নজরুলের কাঁধে 2টি দায়িত্ব দেওয়া হয়: আর্মির প্রতি সকলে আস্থা তৈরি করা এবং হাসিনার পদত্যাগের পরপর ছাত্রদেরকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসা। কথা মতো আসিফ নজরুল 4 তারিখ রাত এবং 5 তারিখ খুব সকালে ক্যান্টনমেন্টে বসে ফেসবুকে তিনি 2টি পোস্ট করেন। পোস্টের প্রথমটি 4 তারিখ রাতে সেনাবাহিনীকে প্যাট্রিয়ট সম্বোধন করে করা হয়, যেন সেনাবাহিনীর প্রতি ছাত্র জনতার আস্থা বেড়ে যায়, এবং পরেরটি সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা না চালানোর অনুরোধ করে পোস্ট করা হয়। দুপুর 12টার আগে আসিফ নজরুলের করা হিন্দুদেরকে নিয়ে ওই পোস্টে প্রমাণ করে আসিফ নজরুল আগে থেকেই জানতেন কিছুক্ষণ পর আসলে কি ঘটতে যাচ্ছে। বিজয়ের খবর আগে জেনে যাওয়াটা সমস্যা না, কিন্তু সমস্যা হলো আসিফ নজরুল সবাইকে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে না বলে ক্যান্টনমেন্টের সুখবরের অপেক্ষায় থাকতে বলেন। মূলত আসিফ নজরুলের ওই ফাঁদে পা দিয়ে ছাত্র জনতার জুলাই আগস্ট বিপ্লবের বিজয় হাতছাড়া হয়ে গিয়েছিল। ছাত্র নেতাদের সরলতাকে কাজে লাগিয়ে আসিফ নজরুল নাহিদ আসিফদেরকে সেনাপ্রধানের কাছে আসতে বলেন। নাহিদ, আসিফ, মাহফুজরা সেনাপ্রধানের কাছে যাওয়ার আগে আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। সমন্বয়করা পৌঁছানোর পর সেনাপ্রধান তাদেরকে জানায় আসিফ নজরুল হচ্ছেন প্রধান উপদেষ্টা, কিন্তু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর দাবি করলে আসিফ নজরুল তাদেরকে জানায় ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি নন। কিন্তু ছাত্র নেতাদের সাথে ইউনূসের আগে থেকে যোগাযোগ ছিল, যে কারণে সেনাপ্রধানকে ছাত্ররা জানায় আমরা ডক্টর ইউনূসের সাথে একান্তে কথা বলতে চাই। ছাত্ররা ডক্টর ইউনূসকে ফোন করলে তিনি জানান প্রধান উপদেষ্টা হতে চান না সেনাবাহিনী কিংবা আসিফ নজরুলের কাছে তার এরকম কোনো বার্তা তিনি দেননি। এরপর ছাত্র নেতাদের দাবির মুখে ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাতে বাধ্য হয় সেনাবাহিনী। ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হলেও ক্ষমতার কেন্দ্রে থেকে যায় ভারত নিয়ন্ত্রিত ক্যান্টনমেন্টের মদতপুষ্ট আসিফ নজরুল, যাকে তারা সুনিপুণভাবে গেল এক যুগে তিলে তিলে তৈরি করেছেন। আসিফ নজরুল তার মন্ত্রণালয়ের বাইরেও সবখানে নিয়োগ থেকে বদলি বরখাস্তের একক ক্ষমতা ভোগ করতে থাকে। একদিকে সেনাবাহিনীর ছত্রছায়ায় আসিফ নজরুলের হাত ধরে ভারতীয় এজেন্টদেরকে গুরুত্বপূর্ণ সব পদে বসানো হচ্ছিল, অন্যদিকে চলছিল পুরো দেশ দখলের ভয়ঙ্কর ষড়যন্ত্র। কিন্তু ছাত্রদের চাপের মুখে আসিফ নজরুলের পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি সেনাবাহিনীর ভারতপন্থী অংশটি, যে কারণে 5 তারিখ রাতেই একটি ব্যর্থ সেনাকুয়ের ষড়যন্ত্র করা হয়েছিল। 5 তারিখের পরপর ইউনূসের একের পর এক ভারতীয় আগ্রাসন বিরোধী বক্তব্যে আতঙ্কিত হয়ে ওঠে ভারতীয় বলয়, যে কারণে 8 তারিখ শপথ নেওয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যা করে সেনাকুয়ের আরেকটি চেষ্টা চালায় সেনাবাহিনীর ওই অংশটি। 8 তারিখ ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকার শপথের ঠিক আগ মুহূর্তে একটি সেনা কুয়ের চেষ্টা করা হয়। কুয়ের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল হামিদুল হক। কিন্তু পশ্চিমা একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি দ্রুত সেনাপ্রধানকে জানালে জেনারেল ওয়াকার তাদের পরিকল্পনা ভণ্ডুল করে দেয়। বাংলাদেশে 5ই আগস্ট একটা এলিট সেটেলমেন্ট হয়েছে,
রাজনৈতিক দল আর সুশীলদের এজেন্ট আসিফ নজরুলের মধ্যে। আসিফ নজরুল 3 জন ছাত্রকে সমন্বয়ক বানায়, বঙ্গভবনে যায় ঘুটুটা শুরু করে। ওই জায়গা থেকেই এই বিপ্লবের সারা। হান্নার নাম বলে নাই যে কে নিয়ে গেছে 3 জন সমন্বয়ককে বানায়, কিন্তু আমরা তো জানি রাজনৈতিক দল আর ক্যান্টনমেন্ট থেকে পানি পড়া নিয়ে আসিফ নজরুল বঙ্গভবনে ঘুটুটা শুরু করে। আমি তাহলে প্রথম রেড ফ্ল্যাগ তুলেছিলাম আসিফ নজরুলের বিরুদ্ধে। আসিফ নজরুল যেদিন ক্ষমতা হারাবে সেদিন সে বিপ্লবের বিশ্বাসঘাতক আর হন্তারক হিসেবে সমাজে ঘৃণিত হবে। মিলাই নিয়েন আপনারা। আপনাদের মনে আছে ওই কইছিল যদি মিনিস্টার হইতো সারা জীবন দিয়া কাম করতো। যাই হোক, আজকে আসিফ নজরুল কইছে ওই 100 দিন কি খেলাইছে সেটা সে কইছে। সে নিজেদের 10-এর মধ্যে 4 দিচ্ছে। তাও আসেন ওই লিস্টি থেকে দেখি ওই কি কামটা করিছে সেটা দেখি না। আমি এটা করে কাজ দেখাবো আর দেখবো এটা আসলে মন্ত্রণালয়ের কাজ কিনা, আর এই কাজ করতে কত সময় লাগবে। তুই 1 নাম্বার কইছে জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারীর বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলা ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। ভালো কথা। এই কাজ করতে কত টাইম লাগে? মামলাকে করেছে পুলিশ করেছে তো, তাই না? আইন মন্ত্রণালয় তো করেনি। লিস্ট কার কাছে আছে? পুলিশের কাছে আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আছে, তাই না? পুলিশের কাছ থেকে তালিকা আসবে, দেখে দেবে কে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে দিবে। আর আইন মন্ত্রণালয়ের একটা সার্কুলার দিতে হবে এই লিস্ট ধইরা। এটা একটা এফিশিয়েন্ট অর্গানাইজেশনের একজন মানুষের বড় জোর একদিনের কাজ। একজন মানুষের একদিনের কাজ ম্যাক্সিমাম। আচ্ছা, কি কইছে 2 নাম্বার কাজ? নিয়োগ এবং নিয়োগে সহায়তা। কি কি নিয়োগ করছে? প্রধান বিচারপতি নিয়োগ করছে, আপিল বিভাগের 5 জন, হাইকোর্ট বিভাগের 23 জন বিচারপতি এবং অধস্তন আদালতে 109 জন বিচারক নিয়োগ করছে। ও উপরে এগুলো নিজে করছে, আর নিচে যে অধস্তন আদালত সেখানে 109 জন বিচারক নিয়োগ কি করছে? সাচিবিক সহায়তা দিছে। তার মানে সেক্রেটারিয়াল সার্ভিসের কি বাংলায় ক্লার্কের কাজ, কেরানির কাজ করে দিছে। মানে এই কথাটা বারবার বলছে, সাচিবিক সহায়তা মানে সেক্রেটারির কাজ। ব্যুরোক্রেসিকে সে সেক্রেটারিয়াল সার্ভিসে নামাইছে, বুঝেছেন? ব্যুরোক্রেসি কাজ কি রে বালছিন? সেক্রেটারি সার্ভিস দেওয়া। এটা মন্ত্রণালয়ের প্রাইমারি ফাংশন কি জানা আছে আসিফ নজরুল? জানা নাই, আমি শিওর। কি কাজ করিছে, কি খেলাইছে ওটা দেখাইতে হবে। সে প্রাইমারি ফাংশন সে কোনটা কোনটা করিছে, প্রাইমারি ফাংশন দিয়ে বুঝাইতে হবে। তো প্রাইমারি ফাংশন কি একটা মন্ত্রণালয়ের? 3টা: পলিসি মেকিং, গভর্নেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন। সাচিবিক ফাংশন না, সাচিবিক সহায়তা দেওয়া না। আচ্ছা আসেন তারপরে দেখি। প্রায় 90,000 থেকে 1 লক্ষ আবেদনকে স্ক্রুটিনি করে 4,300 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত 3 মাসের মধ্যে। বাংলাদেশের 61 জেলা ইতিমধ্যে 4,300 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। এবং কইছে এটা করতে যে একেবারে সে হয়রান হয়ে গেছে। শুক্রবারে কাজ করতে হয়েছে, রাত্রি 9টা পর্যন্ত কাজ করতে হয়েছে। এবং এটা আইন মন্ত্রণালয়ে নিয়োগটা দিছে। 90,000 থেকে 1 লক্ষ আবেদনকে পর্যবেক্ষণ করে নিয়োগটা দিছে। এটা 3 মাস লাগিছে। এটা কি মেলা বড় কাজ? নিয়োগ দেওয়া কি মন্ত্রণালয়ের কাজ নাকি রে বালছিউন? কেঙ্গা করে নিয়োগ করতে হয় এর জিনিসটাই তো জানিস না। ম্যানেজমেন্টের জিরো স্কিল, কিছুই জানে না। বুঝেছেন? দেখেছেন? আমি ক্যান্ডিডেটের কি কোয়ালিফিকেশন চাইতেছি সেটা ঠিক করে এটা আউটসোর্স করে দিলেই হয়। বাংলাদেশে মেলা এইচআর কনসালটেন্সি হাউস আছে, ব্রাইট পোলাপান কাজ করে। নাম টেয়া দিব? নাম আর কইলাম না, থাক, আবার ক্যাম্পেইন হয়ে যাবে। কিন্তু এইচআর কনসালটেন্সি আছে অনেক অনেক, 1-2টা না, মেলা। ওদের কাছ থেকে একটা প্রপোজাল নেওয়া যাইতো, কে কত টাকা নিবে। আমি আমার ব্যুরোক্রেসিকে আমি কেন এই রিক্রুটমেন্ট নিয়োগে কাজে লাগাবো? এটা কি ব্যুরোক্রেসির কাজ নাকি? এবং আপনারা ব্যুরোক্রেটরা, আপনারাও হয়েছেন মাল এক একটা। হাসিনা বানাইছে, আপনারা কইবার পারেন না যে এটা ব্যুরোক্রেসির কাজ না? জানেনও না তো। 5 নাম্বার, বর্ডার গার্ড বিস্ফোরক মামলার জন্য 20 জন পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। ভালো কাজ, ঠিক আছে, এটা মন্ত্রণালয়ের কাজ। কয়দিন সময় লাগে? ধরলাম মেলা বড় জোর একজন মানুষের 1 সপ্তাহের কাজ। 6 নাম্বার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। এটা একটা সলিড কাজ, এটা মন্ত্রণালয়ের কাজ। একজন ভালো চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে, এটাও একটা প্রশংসাযোগ্য কাজ হয়েছে। তবে নষ্ট করেও না, দিনে 2বার করলে সঠিক টাইম দেয়। যাই হোক, তারপরে কি 7 নাম্বার কইছে যে স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসেবে বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ে আইনজীবীরা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। কয়জন দিচ্ছেন এটা বলতে হবে তো। বিদেশে যে নিয়ে আসেন নিয়োগপত্র সম্পূর্ণ হয়েছে, আজকে বিশাল কাজ করে দিতে। এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করেছে, বিশাল কাজ। ওরে বাপরে, ওর কইছি আমি এটা করেছি। দেশে যিনি আছেন ওনারটা এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে। ওরে বাবা, 1 সপ্তাহ লাগবে এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করতে। বুঝেছেন তো? কারণ তালে বর তার মানে 2 জন নিয়োগ দিছে, বুঝছাও? একজন বিদেশ থেকে, একজন দেশ থেকে। এই 2টা নিয়োগ দিতে তারা হয়রান হয়ে গেছে আর কি। আর কি, অ্যাটর্নি জেনারেল অফিসে 239 জন আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল অফিসে 239 জন আইন কর্মকর্তা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল সেটা সংস্কারের ক্ষেত্রে গোল টেবিল বৈঠক করেছে। দেশি বিদেশি 3 জন এক্সপার্ট সহ প্রায় 20 থেকে 25 জন এক্সপার্টের ওপিনিয়ন নেওয়া হয়েছে। ভালো কাজ, বহুত কাম করেছে। কয়জন মানুষের কয় কর্মঘন্টা লাগে এই কাম করতে? এবার আসিছে আমার এলাকায়, বুঝছাও? এই ধরনের কাজ তো আমিও করি। এই কাজটা আমি করি। অ্যাডভাইজারি বোর্ড বলি আমরা। নানা দেশে অ্যাডভাইজারি বোর্ডে কে কে থাকবে সেটা ঠিক করি, ওনাদের সাথে আলাপ করি, তারপরে কন্ট্রাক্ট সাইন করি, তারপরে অ্যাকচুয়াল বোর্ড মিটিং করি। সেটা ওনারা আইসা করতে পারে প্যারিসে, অথবা ভার্চুয়ালি করতে পারে। অনেক সময় আইসা করে, তখন আসা যাওয়ার টিকিট ইত্যাদি ইত্যাদি মেলা কিছু, হোটেল টোটেল সবকিছু করা লাগে। তারপরে ওই যে সিদ্ধান্ত লেখা লাগে কি হয়েছে, যে মিনিস্ট্রি করা লাগে।
এটা একজন মানুষের, মানে আমি যেহেতু করি আমি জানি, আমার কখনো কখনো 40 থেকে 80 ঘন্টার কাজ, মানে 1 থেকে 2 সপ্তাহের কাজ একজন মানুষের। এটা বিশাল কাজ করেছে ওই। আর কি করেছে, বিশেষ নিরাপত্তা বাহিনীর সংশোধন অধ্যাদেশ 2024, জাতির পিতার পরিবারের সংশোধন, নিরাপত্তা নিশ্চিতকরণ অধ্যাদেশ 2024 সহ মোট 10টি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করা হয়েছে। ঠিক আছে, এটা একটা কাজ, বড় কাজ না, ছোট কাজ, ছোট কাজ। এটা একজন মানুষের কাজ না, ভেটিং হয়তো অনেকজন মিলে করে আর কি, ধরলাম আর কি। এটা 10 জন মানুষের 1 সপ্তাহের কাজ। আর কি 95টা প্রজ্ঞাপন, 33টা বৈদেশিক চুক্তি সমঝোতা স্মারকের ভেটিং করা হয়েছে, 11টা সংস্কার কমিশনের ভেটিং করা হয়েছে। এটা কয়জনের কাজ, কতক্ষণের কাজ? এটা একটা কাজ, কিন্তু বড় কাজ না, ছোট কাজ। হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগের বিচারক নিয়োগের ক্ষেত্রে একটা আইন প্রণয়নের চেষ্টা করা হচ্ছে, এটা কাজ। এবার এটা কাজ করে চালাইতেছে, আমি চেষ্টা করেছি, এটাও কাজ করে, বুঝছাও? আমাদেরকে ভালসুন ভাবিছে, বসে বসে বেতন খাচ্ছে, আর কিছু না। কোনো কাজ জানে না, 1 ফোঁটা কাজ জানে না। আর কি দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বিচারক, রেজিস্ট্রেশন কর্মকর্তা, আইন মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তরে থাকা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব সংগ্রহ করেছি। হিসাব বিবরণী যাচাই বাছাই চলমান রয়েছে। এটা বলে উই করবি, বুঝছাও? হ্যাঁ, এটা সার্কুলার দিবে, ওরা পাঠাবে। এটা একটা বিশেষায়িত কাজ, ওর ইনকাম ট্যাক্স অডিট করবে। এটা কে করে? এটা আইন মন্ত্রণালয়ের লোক করবে, পাইবে। এটা দুদকে ভেরিফাই করে, দুদকে দিয়ে দিবে, ওদের স্পেশালিস্ট লোক আছে, এটা দুদক ভেরিফাই করবে। মন্ত্রণালয়ের কাজ কি রে ভালসিন? আর কি গুম বিরোধী সনদের অনুসমর্থন এবং কমিশন গঠনের প্রয়োজনীয়তা সকল সহযোগিতা প্রদান করেছে, ভালো কাজ হয়েছে। আর কি সংস্কার কমিশনের গঠিত বিচার বিভাগের সংস্কার কমিশনকে সহযোগিতা করা হচ্ছে, যাতে করে কার্যকর রিপোর্ট পাওয়া যায়। সিদ্ধান্ত নেওয়াটা কাজ নাকি রে ভালসিন? না বাস্তবায়নটা কাজ? সিদ্ধান্ত নিচ্ছে, এটা বৈশা একটা ডিসিশন নিচ্ছে, ওটা নাকি কাজ? এটাও কাজ, সেটা আবার কয়। এই সম্পর্কিত 2টা প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত করা হয়েছে। কাজটাকে হোক, প্রকল্পটা শেষ হোক, তার বাস্তবায়িত হোক, তারপর এটা কাজ হিসেবে দেখায়েন। আর কি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠার জন্য যে সমস্ত পিপিসি নিয়োগ হয়, তার জন্য একটা কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়, তার জন্য একটা আইন প্রণয়নের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনটা হোক, এটা খুব অল্প, তারপর বলে দিচ্ছে, কিন্তু কাজটা খুব অল্প আগাইছে। তা তো আগাবেই, এটা তো আগাবেই। অপদার্থদের কাজ অল্পই আগায়, তো এটা অল্পই যখন আগাইছে, এটা কইছেন কেন? মানে লিস্টই বাড়াইতে হবে, বুঝছাও? আর কি যুদ্ধাপরাধী আদালতের ভবনের কাজের তদারকি করতেছে আসিফ নজরুল নিজে, ফিজিক্যালি 3 বার পর্যবেক্ষণে গেছে এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখিচ্ছে। শুনেন হাসিনা মনিটরিং করতো আর সে সার্বক্ষণিক যোগাযোগ রাখতো। তামেন হাসেনি, সবাই একটু হাসেনি। হ্যাঁ, এডুকেশন একটু পরে একটু দাঁড়ান, একটু হাসার টাইম দেন। আপনি তো টাইমই দিচ্ছেন না, তো ওই হাস্যকর বানাচ্ছে, এটা জোকার হয়ে গেছে আসিফ নজরুল। আর কি বিভিন্ন কমিশনের লোক নিয়োগের ক্ষেত্রে আইনগত দিক পর্যালোচনা, যেমন পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, যেমন নিয়োগের প্রক্রিয়াটা কি হবে তা করে দেওয়া হচ্ছে। কেন করে করেছে? এটা তো একটা ল ফার্মের কাজ, এটা ল ফার্মে দিবেন আপনি, ল ফার্ম আপনাকে দিবে, আপনি ভেটিং করে দিবেন ঠিক আছে কিনা, তাইলে তো হইলো। প্রফেসর ইউনূস আপনি দেখেন, আপনারাও দেখেন, এটা পুরো মন্ত্রণালয় বৈশাখী বাল ফেলাইছে ওই আপনার উপদেষ্টা, সবাইকে ওই নাকি ডি ফ্যাক্টর সহপ্রধান উপদেষ্টা। এইটা যা করিছে, এটা একজন মানুষের 100 দিনের কাজ না। একজন মানুষের কোনো ধারণাই নাই কাজ কারে বলে। দুনিয়ার মানুষ কি বিপুল পরিমাণে কাজ করে, একজন প্রফেশনাল মানুষ। তো বুঝেছেন তো, কি বালটারে নিয়ে এসে বসেছেন উপদেষ্টা কইরা প্রফেসর ইউনূস, দেখেছেন তো? হ্যাঁ, তো ধর্ম নেই, প্রত্যেকটা ধর্ম দেখি কে কি লিস্টি দেয়। তো সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি দেখার পর আপনার কি মনে হয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওতে আলোচিত বিষয়গুলো সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু।